আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলু দিয়ে মাংস রান্না করার ক্ষেত্রে অনেকেই সুন্দর রং আনতে পারেন না, আবার অনেকের ক্ষেত্রেই দেখি আলুটা গলে গিয়ে ঝুলটা একদমই গাঢ় গাঢ় হয়ে যায়, তখন কিন্তু খেতে এত একটা ভালো লাগে না। এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে, আশা করছি আমার আজকের ভিডিওটা তাদের খুব কাজে আসবে। আমি কিন্তু এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আগে থেকে একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি কিন্তু হাড়, চর্বি এবং সলিড মাংস সব সহকারে নিয়েছি আজকের রেসিপির জন্য। সব কিছু মিলিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু আমার পরিমাণ মতো এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু মাংসটা মেখেই রান্না করি, তবে আমি আজকে দেখাবো মাংস মেখে না রান্না করে এইভাবে রান্না করলে কতটা মজা হয় এবং কতটা কালারফুল এবং সুন্দর হয়। ফ্রাই প্যানে কিন্তু আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমি এখানে 5 থেকে 7 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আমার পরবর্তীতে তেল লাগবে, এখন আমি অল্প একটু করেই দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম 1.5 কাপের অনুযায়ী। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি বা দ্রুত সফট হয়ে আসে আর কি। আরেকটা কথা, গরুর মাংস রান্না করতে হলে কিন্তু কিছু কিছু কথা আমাদের মাথায় রাখতে হয়। যেমন রান্নার পরে কালারটা কেমন হয়, মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, সব থেকে ইম্পর্টেন্ট হলো মাংসের টেস্টটা কেমন আসলো। সবগুলো যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট গরু মাংস রান্না করতে হলে কিন্তু আপনার সব থেকে বেশি দরকার পড়বে পারফেক্ট মশলাটা। কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। আমি এখানে মূলত 2টা তেজপাতা দিয়েছি, 4 থেকে 6টি আমি এলাচ দিয়েছি, তারপর দিয়েছি দারচিনি 2টা। আমার কিন্তু আদা রসুন পেস্ট একসাথে ছিল, তাই আমি এখানে আদা রসুন পেস্ট 2 চামচের মতো দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। আর আদা রসুনটা কিন্তু দিয়ে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা একটা স্মেল আসবে আদা রসুনের। মাংস তরকারি থেকে কাঁচা স্মেল আসলে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করি। অনেক সময় অনেকেরই দেখি যে মশলাটা যখন ভেজে নেয় তারপরে পানি না দিয়ে মশলাটা দিয়ে দেয়। তো পানি না দিয়ে মশলাটা দেওয়ার কারণে অনেক সময় তরকারির যে মশলাটা দেওয়া হয়, চুলার আঁচ যে বাড়ানো থাকে, তার কারণে কিন্তু মশলার টেস্টটা একদমই ভালো আসে না, কারণ পুড়ে যায়। তাই বলি কি, আপনারা অবশ্যই সবগুলো মশলা দেওয়ার আগে আপনারা সামান্য পরিমাণের পানি দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি। যখন দেখলাম যে আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা চলে আসছে, তখন কিন্তু এখানে আমি হালকা পরিমাণের বা আধা কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, এলাচের গুঁড়া, দারচিনির গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, সব মশলা আমি এখানে দিয়ে দিব। তারপর কিন্তু এখানে কারির যে পাউডারটা হয় ওইটাও কিন্তু আমি এখানে দিয়ে দিব। তারপরে আপনারা অবশ্যই গরম মশলা গুঁড়া দিতে ভুলবেন না এখানে। আবার আমি কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন। যেমন মাংস রান্না করতে গেলে আমরা কম বেশি সবাই জানি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং এলাচ দারচিনির গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছুই দিতে হয় এখানে। যেহেতু আমরা আগেই গরম মশলা আস্ত ব্যবহার করেছি, তাই এখানে আমরা পরিমাণটা একটু বুঝে সুঝে তারপরই এখানে দিতে হবে। তো আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেরেছেন। সকল মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। তারপরে আমি আরেকটু কষাবো। আমি এখানে আধা কাপ পরিমাণ আবারও পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিব, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটা দিয়ে দিব, যে মাংসটা আমি স্ট্যান্ডে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওই মাংসটা আমি এখানে দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পেরেছেন। এখন কিন্তু ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিব। চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব, বেশি হাই হিট দিব না। যেহেতু মাংস থেকে আমাদের অনেকটা পানি উঠে আসবে, তাই এখানে কোনো পানি ব্যবহার না করে আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য একদমই চুলার আঁচ কমিয়ে আমি ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দেওয়ার পর 15 মিনিট পর ফিরে এসে কিন্তু আমি একবার তরকারিটা ভালো করে নেড়েচেড়ে নিব, দেখতেই পেরেছেন। আবারও আমি আধা ঘন্টার মতো একদম চুলার আঁচ কমিয়ে একদম ডিম করে রেখে
মাংসের ঝোলটা একদম কমিয়ে নিব, মানে কষিয়ে নিব আর কি। আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন এখন তরকারি কালারটা কত সুন্দর এসেছে এবং তরকারিটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু মাংসগুলো একদমই দেখতেই পারছেন সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমার 50% হয়ে গিয়েছে, তাই আমি আলুটা দিয়ে দিব। আমি যেহেতু এখানে বেশি বড়ও না ছোটও না, এরকম করে আলু কেটে রেখে দিয়েছি, তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব। আপনারা কিন্তু আলুটা দিলেও পারবেন, না দিলেও পারবেন, কম বেশি করে দিলেও পারবেন। আমি মূলত আলুটা বেশি করে দিয়েছি, আমার যেহেতু আমি পরে ঝালমুড়ি করে খাবো, মাংসের ঝোল দিয়ে ঝালমুড়ি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, তাই আমি একটু আলুটা বেশি করে দিয়েছি। ঝালমুড়ির সাথে আলুটা মেখে খেলে কিন্তু খারাপ না, ভালোই লাগে। তো আমি কিন্তু দেখতেই পারছেন আলুটা দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব 2 কাপের মতো পানি দিয়ে আমি আবারও ঢেকে রেখে দিব। তো আমার মোটামুটি 60% সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংস কিন্তু বেশি সিদ্ধ হলে মজা লাগে না। যারা অনেকে আছে মাংস একটু বেশি সফট পছন্দ করে, অনেকে আছে আবার একদমই শক্ত খেতে পছন্দ করে, বাট আমার কাছে মোটামুটি একটু নরম খেতেই ভালো লাগে। তো এই পর্যায়ে দেখতেই পারছেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি এবং আধা ঘন্টা পর কিন্তু সুন্দর, দেখেন কত সুন্দর কালারটা এসেছে, মাংসের কালারটা। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতেই পারেন, সত্যি বলতে অনেক মজা হয়। আর আলুর সাথে তো মাংসের কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।